সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের যোজনী, যোজ্যতা ইলেকট্রন এবং ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে মৌলের যোজনী নির্ণয় করা যায় সেই সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমি এর আগেও বলেছি যে যোজনী রসায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ যোজনী ছাড়া তুমি কোনো মৌলের রাসায়নিক সংকেত, গাঠনিক সংকেত বা স্থূল সংকেত এবং তুমি যদি একটি সমীকরণ লিখতে চাও তাহলে প্রথমেই তোমার কি দরকার হয়? তাহলে তোমাকে প্রথমেই তোমার দরকার হবে যে একটা যৌগের কিভাবে সঠিকভাবে রাসায়নিক সংকেতটা লেখা যায়, অথবা তুমি যদি একটি রাসায়নিক বিক্রিয়া করতে চাও তাহলে তোমাকে কিন্তু প্রথমেই জানতে হবে যে যৌগের রাসায়নিক সংকেতটা কেমন হবে। আর এগুলোর জন্য অবশ্যই তোমাকে সঠিকভাবে মৌলের যোজনী জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রতিনিয়তই তোমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমেই দেখা যাক যে যোজনী বলতে আমরা আসলে কি বুঝি। যোজনী হলো একটি মৌলের সাথে অপর একটি মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা। তাহলে চলো আমরা সংজ্ঞাটা একটু লিখে ফেলি। দেখো, যোজনী কোনো একটি মৌলের সাথে অপর কোনো মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা কে যোজনী বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোনো একটি মৌলের সাথে অপর কোনো মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বলে। কোনো একটি মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের এই যে সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা, এটা আমরা আসলে কিভাবে পরিমাপ করতে পারি? দেখো, যে একটি মৌলের সাথে একটি পরমাণুর সাথে অপর একটি মৌল, যেমন হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ যতগুলো হাইড্রোজেন পরমাণু সংযুক্ত হতে পারে তা দ্বারাই আমরা ওই মৌলের যোজনী নির্ণয় করতে পারি। আমি আবার বলছি যে একটি মৌলের একটি পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন পরমাণু সংযুক্ত হতে পারে ঠিক তা দ্বারাই আমরা ওই মৌলের যোজনী পরিমাপ করতে পারি। তাহলে চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখব যে মৌলের যোজনী আসলে কিভাবে পরিমাপ করে। দেখো, ধরা যাক হাইড্রোজেন একটি ক্লোরিনের সাথে সংযুক্ত হতে পারে, অর্থাৎ
হাইড্রোজেনের ক্ষমতা হচ্ছে একটি ক্লোরিনকে ধরা, অথবা ক্লোরিনের ক্ষমতা হচ্ছে একটি হাইড্রোজেনকে ধরা। আমরা বলেছি যে কোনো একটি মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারে সেটাই হচ্ছে তার যোজনী সংখ্যা। তাহলে এখানে ক্লোরিনের যোজনী হবে কত? ক্লোরিনের যোজনী হবে 1, কারণ একটা ক্লোরিন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারে, অর্থাৎ তার ক্ষমতাই হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুকে ধরা। আমরা অনেক সময় যোজনীকে একটা হাতের সাথেও তুলনা করতে পারি, অর্থাৎ একটা ক্লোরিন পরমাণু এক হাত দিয়ে একটা হাইড্রোজেন পরমাণুকে ধরেছে। তাহলে এখানে ক্লোরিনের যোজনী 1। আবার দেখো যে আমরা যদি তাহলে ক্লোরিন একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিনের সাথে যোগ হয়ে এখানে হাইড্রোজেন ক্লোরাইড HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করেছে। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের রাসায়নিক সংকেত হচ্ছে HCl। আবার আমরা যদি দেখো একটা অক্সিজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণুকে ধরার ক্ষমতা রাখে, অর্থাৎ একটা অক্সিজেন পরমাণুর হাত হচ্ছে দুইটা, তাহলে দুই হাত দিয়ে দুইটা হাইড্রোজেনকে ধরতে পারবে। কাজেই যেহেতু দুইটা হাইড্রোজেনকে ধরতে পারে একটা অক্সিজেন পরমাণু, কাজেই অক্সিজেনের এদের যোজনী হবে 2। ঠিক একইভাবে দেখো একটি কার্বনের হচ্ছে 4টা হাত, অর্থাৎ কার্বনের 4টা হাত দিয়ে 4টা হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারে। কাজেই কার্বনের যোজনী হবে 4, অর্থাৎ একটা কার্বন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুকে ধরার ক্ষমতা রাখে। কাজেই কার্বনের যোজনী 4। আবার দেখো আমরা যদি নাইট্রোজেনের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে একটা নাইট্রোজেন পরমাণু 3টা হাইড্রোজেন পরমাণুকে ধরার ক্ষমতা রাখে। কাজেই এখানে নাইট্রোজেনের যোজনী কত হবে? নাইট্রোজেনের যোজনী হবে 3। তাহলে নাইট্রোজেনের যোজনী হবে 3। তাহলে এখানে একটি নাইট্রোজেন পরমাণু 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে যোগ হয়ে NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। আবার এখানে একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় CH4 অর্থাৎ মিথেন উৎপন্ন করে। অর্থাৎ এভাবে আমরা যোজনী নির্ণয় করতে পারি। এরকম আরো অনেক যৌগ আছে যে যৌগগুলো বিশ্লেষণ করে আমরা যোজনী পরিমাপ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছি যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যেও কিভাবে যোজনী নির্ণয় করা যায়। দেখো মৌলের ইলেকট্রন বিন্যাস আমি এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয়। মৌলের ইলেকট্রন বিন্যাসের সাহায্যেও যোজনী নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা কিন্তু ওই পূর্বের ক্লাসেও আমরা দেখিয়েছিলাম যে ইলেকট্রন বিন্যাস করার জন্য এই ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা তো জানো যে মৌলের ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত থাকে। যেমন প্রথম প্রধান শক্তি স্তর
কারণ প্রথম প্রধান শক্তি স্তরে একটি উপ শক্তি স্তর আছে এবং দ্বিতীয় প্রধান শক্তি স্তরে দুইটি উপ শক্তি স্তর আছে, যেমন 2s 2p, এবং তৃতীয় শক্তি স্তরে তিনটি উপ শক্তি স্তর আছে, যেমন 3s 3p 3d, এবং চতুর্থ শক্তি স্তরে চারটি উপ শক্তি স্তর আছে, 4s 4p 4d 4n, এবং পঞ্চম শক্তি স্তরে 5s 5p 5d 5f, অর্থাৎ চারটি উপশক্তি স্তর আছে। আবার মানে ষষ্ঠ শক্তি স্তরে 6s s 6p 6d, অর্থাৎ তিনটি উপশক্তি স্তর আছে, এবং সপ্তম মানে প্রধান শক্তি স্তরে 7s 7p, অর্থাৎ দুইটি উপশক্তি স্তর, এবং অষ্টম শক্তি স্তরে 8s, অর্থাৎ একটা উপশক্তি স্তর আছে। অর্থাৎ তোমরা তো জানোই যে ইলেকট্রন গুলা যে বিভিন্ন কক্ষপথে যে বিন্যস্ত থাকে, অর্থাৎ যে বিভিন্ন উপশক্তি স্তরে, এখানে অর্থাৎ কম শক্তি মানে কম শক্তির উপশক্তি স্তর থেকে কিন্তু বেশি শক্তির উপশক্তি স্তরের দিকে ইলেকট্রনগুলা ধাবিত হয়। অর্থাৎ প্রথমে কম শক্তির উপশক্তি স্তরগুলো পূর্ণ করে বেশি শক্তির উপশক্তি স্তরগুলো পূর্ণ করে। এই কারণেই ইলেকট্রন বিন্যাসের জন্য এই ছকটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। দেখো তাহলে যোজনীর ইলেকট্রনীয় সংজ্ঞাটা আসলে কেমন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো জানো যে মৌলকে ধাতু এবং অধাতু অর্থাৎ দুটি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে, যেগুলো হচ্ছে ধাতুর ক্ষেত্রে যে কয়েকটি ইলেকট্রন থাকে, সেটা দ্বারাই যোজনী পরিমাপ করতে হবে। এবং অধাতুর ক্ষেত্রে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি বিজোড় ইলেকট্রন থাকে, সেটা দ্বারাই অধাতুর যোজনী পরিমাপ করতে হবে। অর্থাৎ তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে এবং অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি বিজোড় ইলেকট্রন থাকে, তা দ্বারাই কিন্তু মৌলের যোজনী পরিমাপ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো জানো কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ ওই যোজ্যতা ইলেকট্রন দ্বারাই কিন্তু আমরা যোজনী পরিমাপ করতে পারি। তাহলে চলো আমরা দেখি যে আমরা যদি দেখি, যেমন হচ্ছে হাইড্রোজেন, আমরা যদি আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। কাজেই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? তাহলে 1s1, অর্থাৎ এর একটাই শক্তি স্তর, অর্থাৎ প্রধান শক্তি স্তর হচ্ছে একটি, সেটা হচ্ছে, এবং এর এটা হচ্ছে 1s এ, অর্থাৎ 1s এ একটা ইলেকট্রন থাকবে। অর্থাৎ এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে একটা, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1। আর কাজেই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাও 1 এবং সর্বশেষ শক্তি স্তরে এর বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। কাজেই হাইড্রোজেনের যোজনী হবে 1। আবার আমরা যদি লিথিয়ামের কথা চিন্তা করি, দেখো লিথিয়াম লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তাহলে লিথিয়াম একটি হচ্ছে ধাতু,
লিথিয়াম হচ্ছে ধাতু। আমরা বলছি ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী। তাহলে আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2, তারপরে 2s1, অর্থাৎ এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে, অর্থাৎ দুটো শক্তি স্তর, একটা 1 এবং 2, অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1, কাজেই এটার যোজনীয় হবে 1, এর যোজনীয় হবে 1। আবার আমরা যদি কার্বনের কথা চিন্তা করি, যেমন কার্বন হচ্ছে একটা অধাতু, কার্বনের হচ্ছে 6, এটা হচ্ছে একটা অধাতু। তাহলে অধাতু আমরা বলেছি যে অধাতুর যোজ্যতা নির্ণয় করতে হয় এর সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি বিজোড় ইলেকট্রন আছে তা দ্বারা। তাহলে এটার ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2, তারপরে 2s2, তারপর হবে 2p2। দেখো এখানে সর্বশেষ শক্তি স্তরে 2s এ দুইটা, আর 2p, এই 2p উপশক্তি স্তরটাও আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ 1s2, 2s2, তারপরে 2px1 আর 2py, এটার উপরে হবে 1, অর্থাৎ x এবং y তে দুটি x এ এখানে 2px1 একটা ইলেকট্রন একটা বিজোড়, আর 2p দুটো আরেকটা বিজোড়, অর্থাৎ 1 যোগ হচ্ছে 1, অর্থাৎ এখানে বিজোড় ইলেকট্রন হচ্ছে 2, কাজেই কার্বনের এখানে যোজনী হবে 2। আবার কার্বন যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন এদের উপশক্তি স্তরের ইলেকট্রনগুলোর পুনর্বিন্যাস ঘটে, অর্থাৎ সেখানে বিজোড় ইলেকট্রনের সংখ্যাও ভিন্ন ভিন্ন হবে। সেই ক্ষেত্রে অর্থাৎ C6 স্টার, অর্থাৎ এটা হচ্ছে উত্তেজিত অবস্থা, সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা একটু চেঞ্জ হবে, অর্থাৎ 1s2, 2s, তারপরে 2s এ এখানে হবে একটা 2s2, তারপরে 2p, তারপরে 2px1, তারপরে 2py, তে হবে 1, তারপরে 2pz, এও হবে হচ্ছে 1, অর্থাৎ এখানে বিজোড় ইলেকট্রনের সংখ্যা হবে 1 যোগ 1 যোগ হবে 1 যোগ হবে 1 সমান হবে 4, অর্থাৎ সেই ক্ষেত্রে কার্বনের যোজনী হবে 4। অর্থাৎ এভাবে কিন্তু মানে উত্তেজিত অবস্থায় যোজনী এবং স্বাভাবিক অবস্থায় যোজনীর মধ্যে পার্থক্য দেখা যায়। আবার ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে কেমন হবে, যেমন নাইট্রোজেন হচ্ছে 7টা ইলেকট্রন সংখ্যা, তার ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2, 2s2, তারপরে 2p3, তাহলে এটা 1s2, 2s2, 2px1, 2pxy হবে 1, 2py1, তারপরে 2pz, এও হবে 1, অর্থাৎ 1 যোগ 1 যোগ 1 সমান সমান হচ্ছে 3, অর্থাৎ এখানে বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টা, কাজেই নাইট্রোজেনের যোজনীও হবে 3, নাইট্রোজেনের যোজনী 3। আবার আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, অর্থাৎ ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু, দেখো এখানে কি হবে, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তার ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2, 2s2, তারপরে 2p6,
তারপরে 2p6 2p, তাহলে 2p, তারপরে 3s 2। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর, যেখানে আমরা বলেছি ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু, ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকবে সেটাই হবে তার যোজনী। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের যোজনী হবে 2। আবার আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি, ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিন হচ্ছে একটা অধাতু। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে তাহলে কেমন হবে? তাহলে 1s2 2s2 2p6, তারপরে 3s 3s 3s2 3s 1s2 2s2 2p6, তারপরে 3s 2, তারপরে 3p, তারপরে 3p হবে 3p হবে 5, 3p 5, 2 2 4 10 12 17। তাহলে এই সর্বশেষ, তাহলে এটা 1s2 2s2 2p6 3s2, আর এটা আবার পুনর্বিন্যস্ত হবে, অর্থাৎ এখানে হবে 3p, এখানে হবে 3px, তারপরে 3py 3pz। এখানে প্রথমে এটাও একটা ইলেকট্রন, এখানেও একটা, এখানেও একটা, প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন যাবে। তারপর আবার আর বাকি দুটা, এটার সাথে একটা যোগ হবে, এটার সাথে একটা যোগ হবে, অর্থাৎ এইখানে শুধু একটা বিজোড় ইলেকট্রন থাকবে। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন হচ্ছে 1। তাহলে ক্লোরিনের যোজনী হবে ক্লোরিনের যোজনী হবে 1। তাহলে ক্লোরিনের যোজনী 1। আমরা এভাবে হচ্ছে অধাতুর ক্ষেত্রে যোজনীর সংখ্যা নির্ণয় করতে পারি। আবার ফ্লোরিন, যদি ফ্লোরিন হচ্ছে একটা F9, তাহলে এটা হবে 1s2 2s2, তারপরে 2p6 2p5 হবে 2p5, তাহলে এটাও 1s2 2s2, তাহলে 2px 2py 2pz। তাহলে এখানে প্রথমে 1 1 1, তারপরে 1 যোগ 1, আর এইখানে 1, অর্থাৎ ক্লোরিনের যোজনী হবে 1, ক্লোরিনের যোজনী হবে 1। ঠিক একইভাবে আমরা যদি অ্যালুমিনিয়াম এবং পটাশিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি Al, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 13। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু। তাহলে ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকবে সেটাই হবে তার যোজনী। তাহলে এটা হবে 1s2 2s2 2p6 10, আর হচ্ছে 2p, তারপরে 3s 2p6 10, তারপর হচ্ছে 2, আর 3p1, অর্থাৎ এর সর্বশেষ শক্তি স্তরে 2 যোগ 1, অর্থাৎ 3টি ইলেকট্রন আছে। কাজেই অ্যালুমিনিয়ামের যোজনী হবে 3, অ্যালুমিনিয়ামের যোজনী হবে 3। আবার একইভাবে পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম হচ্ছে 19, তাহলে এটা হবে 1s2, তারপরে 2p 2s2 2p6, তারপরে হবে 3s
2, তারপরে 3p 6, 2 2 4 10 তাহলে 18, এবং 3p এর পর আসবে 4s, তাহলে 4s তারপরে 4s1, অর্থাৎ এর সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে একটা ইলেকট্রন। কাজেই পটাশিয়ামের যোজনী হবে 1। পটাশিয়ামের যোজনী হবে। একইভাবে আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রেও দেখি, অক্সিজেন হচ্ছে R, তাহলে অক্সিজেন 1s 1s2, তারপরে 2s2 2p হবে হচ্ছে 2p4, তাহলে এটা পুনর্বিন্যাস তো হবে। তাহলে 1s2 2s2, তারপরে 2px 2py 2pz, এবং প্রত্যেকটাতে একটা একটা তারপরে একটা, পরে আবার এটার সাথে একটা যোগ হবে, অর্থাৎ এখানে বিজোড় ইলেকট্রন 1 যোগ 1 সমান সমান 2, তাহলে অক্সিজেনের যোজনী হবে 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে ধাতু এবং অধাতুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে যোজনী নির্ণয় করা যায় সেটা তোমাদেরকে আমি বিস্তারিতভাবে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর পরের ক্লাসে তোমাদের দেখাবো যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান, অর্থাৎ কত নাম্বার গ্রুপে এবং কত নাম্বার পর্যায়ে মৌলটি অবস্থিত, এইগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব, এবং সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই শেষ করছি। খোদা হাফেজ।